হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এসজেডএম আহসানুল্লাহ জিভি একাডেমি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর দ্বিতীয় ক্লাস করাবো। অর্থাৎ আমরা এইখানকার যে দুটি অংশ, ওয়েব ডিজাইন পরিচিতি আরেকটি হলো HTML, সেই ওয়েব ডিজাইন পরিচিতির দ্বিতীয় অংশটি করাবো। আগামী ক্লাস থেকে আমরা HTML শুরু করব। আজকের আলোচ্য বিষয় হলো ইউআরএল, ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং। এই তিনটি বিষয় আজকে আমি আলোচনা করব। তোমরা যদি এগুলো ভালো করে খেয়াল করো তাহলে এই তিনটি আইটেমে কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রথমে আমরা শুরু করছি ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটাকে আমরা বলি কোনো ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা। যেমন আমি এখানে লিখলাম http লিখলাম www.cusebd। এখানে যদি আমি এতটুকু লিখি তখন সেটাকে আমরা বলি ওয়েব অ্যাড্রেস। আর যদি আমরা এভাবে লিখি এবং এটার সাথে আরো কিছু লিখি, মনে করো আমরা লিখলাম xy index.html, তাহলে এই যে একটা অনেক বড় অংশ লিখলাম, এই পুরোটাকে আমরা বলি ইউআরএল। তবে সাধারণ কথায় আমরা ওয়েব অ্যাড্রেসকেও ইউআরএল বলে থাকি। আসলে ইউআরএল হচ্ছে কোনো ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা, অর্থাৎ সবিস্তারের ঠিকানা। কিন্তু আমরা এত কিছু না লিখে যদি শুধু এইটুকুই লিখি, তারপরেও কম্পিউটার সেটাকে ওয়েবসাইট ইউআরএল হিসেবে বুঝে নেয়। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে বুঝে নিতে পারে, বাকিগুলো সে নিজে নিজেই গ্রহণ করে নেয়। তাহলে এখানে এই যে আমি পূর্ণ একটা অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসটিকে আমরা বলি ইউআরএল। তাহলে এই ইউআরএলে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে এটি একটি অংশ দেখতে পাচ্ছি, তারপরে এই পুরো একটি অংশ দেখতে পাচ্ছি, তারপরে এটি, তারপরে এটি। তাহলে কয়টি হলো এখানে? চারটি। এটিকে আমরা বলি প্রোটোকল বা প্রোটোকল নেম। এটাকে আমরা বলি ওয়েব সার্ভার নেম or ডোমেইন নেম। এটাকে আমরা বলি ডিরেক্টরি পাথ। আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে ডকুমেন্ট or ফাইল নেম। তাহলে এটা হচ্ছে ওয়েব সার্ভার নেম, এটা ডিরেক্টরি পাথ, আর এটা হচ্ছে ডকুমেন্ট নেম অর ফাইল নেম। তাহলে এই যে প্রোটোকল, প্রথমে আমি বলেছি প্রোটোকল, এবং প্রোটোকল হিসেবে আমি ব্যবহার করেছি HTTP। HTTPর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে গত ক্লাসে আমি তোমাদের হাইপারটেক্সট সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আমরা যখন ওয়েব সার্ভারে কোনো জিনিস রাখি, কোনো ওয়েবসাইট রাখি, সেখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা পাই। যেমন সেখানে অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট অনেক কিছুই থাকে। এগুলোকে আমরা বলি হাইপার মিডিয়া।
এগুলোকে আমরা কি বলি? হাইপার মিডিয়া, মানে যা সব কিছু অনেকগুলো থাকবে। আর এই ওয়েব সার্ভার থেকে, অর্থাৎ সার্ভার স্টেশন থেকে, অর্থাৎ হোস্ট থেকে এই ওয়েব মিডিয়া যখন, হাইপার মিডিয়া যখন আমার কম্পিউটারে অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারে আসে, তখন সেটার নাম হয়ে যায় হাইপার টেক্সট। অর্থাৎ প্রথম দিকে সেটা থাকে মিডিয়া, পরে হয়ে যায় টেক্সট, সেটা যেটাই হোক, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স। সেই হাইপার টেক্সট ট্রান্সফার বলতে সেটা বোঝায় সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে আসা, স্থানান্তরিত হওয়া, আবার ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারে সেটা যাওয়া। আর প্রোটোকল হচ্ছে কতগুলো নিয়ম, পদ্ধতি বা আইন কানুন, এটাকে আমরা বলি প্রোটোকল। অর্থাৎ টোটাল বিষয়টা বুঝতে পারলাম, সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে যে নিয়ম বা পদ্ধতিতে হাইপার টেক্সটে বিনিময় হয়, স্থানান্তরিত হয়, সেটিকে আমরা বলি এইচটিটিপি। এই এইচটিটিপির ছাড়াও আমরা আরও অনেক ধরনের প্রোটোকল ব্যবহার করে থাকি, তবে সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হলো এইচটিটিপি। তো এইচটিটিপি ছাড়া কি থাকতে পারে? এইচটিটিপিএস থাকতে পারে, তারপরে এফটিপি থাকতে পারে, তারপরে থাকতে পারে এসএমটিপি থাকতে পারে, তারপরে থাকতে পারে এসএসএইচ। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, PROTOCOL প্রোটোকল, সিকিউর, AS সিকিউর। আর এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল FER ট্রান্সফার প্রোটোকল। এটা আমরা সাধারণত আপলোড ডাউনলোডে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। লাস্ট ওয়ান হচ্ছে SSH, মানে হচ্ছে সিকিউর শেল, SECURE সিকিউর, SHELL শেল, ASSH। তা এগুলো সবগুলো হচ্ছে আরও কিছু প্রোটোকল, আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি। তা এই চারটা ছাড়াও আরও অনেক আছে, এগুলো হচ্ছে এটার পরে বহুল ব্যবহৃত। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা গেল প্রোটোকল। এবার আসি ওয়েব সার্ভার নেম আর ডোমেন নেম। আমি এটা মুছে দিলাম। ওয়েব সার্ভার নেম বা ডোমেন নেমকে আমরা আবার দুটি ভাগে ভাগ করি, এইটি একটি এবং এই পুরো একটি। এটিকে আমরা বলি হোস্ট নেম, আর এটিকে আমরা বলি, এই পুরোটিকে আমরা বলি ডোমেইন নেম, এই পুরো অংশটিকে। আর দুটোকে মিলে আমরা সাধারণ কথায় ওয়েব সার্ভার নেম আর ডোমেইন নেম বলি। আচ্ছা, তাহলে হোস্ট নেম জিনিসটা কি? আমরা প্রোটোকল বুঝে গেছি, এখন হোস্ট নেম সম্পর্কে আলোচনা করব। হোস্ট নেম, আমরা হোস্ট বলতে বুঝি প্রধান, এবং যেখানে আমার ওয়েবসাইটটি জমা থাকে, আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি জমা থাকে, এটিকে আমরা বলি হোস্ট। অর্থাৎ যেখানে আমি হোস্টিং করি, এই হোস্টটা কোন প্রকৃতির, অর্থাৎ এখানে কি হোস্টিং করা হয়েছে সেটাই এখানে লেখা থাকে। যেমন www এই হোস্ট দ্বারা বোঝাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ আমার ওয়েবটি পৃথিবীব্যাপী হবে এবং আমরা এখানে ওয়েব ডকুমেন্টেই রাখব।
আর কোনো কিছুই নয়। এই ধরনের অর্থাৎ পৃথিবীব্যাপী ব্যবস্থা সাধারণত আমরা ডাব্লিউডাব্লিউটাই ব্যবহার করেই থাকি। এটা না লিখলেও কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুঝে নেয়। তবে এই ডাব্লিউডাব্লিউ ছাড়াও কিন্তু আরও অনেক এরকম হোস্ট নেম আছে, যেমন ভাষা ভিত্তিক আছে, অঞ্চল ভিত্তিক আছে, দেশ ভিত্তিক আছে। বিভিন্নভাবে তারা এই হোস্ট নেমটা নির্ধারণ করে থাকে। তবে বেশিরভাগই হচ্ছে ডাব্লিউডাব্লিউ, এই অর্থাৎ বিশ্বব্যাপী হাইপার টেক্সট বণ্টিত ব্যবস্থা, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় হাইপার টেক্সটটা ব্যবহার করা যাবে সেই ধরনের একটা হোস্ট নেম হচ্ছে ডাব্লিউডাব্লিউ, যেটা 1990 সনে টিম বার্নার্স-লি উদ্ভাবন করেন। এবং এটার জন্য তিনি গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বানান, সেটাকে আমরা বলি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটু আগে তোমাদের আমি হাইপার টেক্সট সম্পর্কে ধারণা দিয়েছি। সেই হাইপার টেক্সটটা যখন পৃথিবীব্যাপী ব্যবহার করা যাবে সেটাকে আমরা বলি ডাব্লিউডাব্লিউ। এই হাইপার টেক্সট বানানোর জন্য যে প্রোগ্রাম, তাকেই আমরা বলি HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ডাব্লিউডাব্লিউ দ্বারা বুঝলাম বিশ্বব্যাপী হাইপার টেক্সট বণ্টিত ব্যবস্থা। এই ধরনের এটা ছাড়াও এরকম নামও আছে ওয়েব। তারপর আবার ভাষাভিত্তিক নাম আছে, যেমন ইংলিশের জন্য EN, বাংলার জন্য BN। যেমন মনে করি আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এখানে লিখলাম ডাব্লিউ, লিখলাম CUSEBD। এটা ডাব্লিউডাব্লিউ ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ আমরা এটা ব্যবহার করি। আবার ওয়েব দিয়ে আছে, যেমন আমরা এরকম কোনো একটা প্রতিষ্ঠান মনে করে লিখলাম example.com, এরকম আছে, এরকম করতে পারা যায়। তারপরে দেখছি EN, মনে করি আমি উইকিপিডিয়া দেখব, www wikipedia.com। আমি যদি এই উইকিপিডিয়াটা ইংরেজিতে স্পেসিফিক দেখতে চাই, তখন আমি এটা না লিখে লিখব EN, wikipedia.com। আর যদি আমি চাই না এটা আমি ইংরেজিতে না বাংলাতে দেখব, তাহলে BN উইকিপিডিয়া। এই ধরনের অনেক হোস্ট নেম। এগুলো ছাড়াও অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, ভাষা ভিত্তিক অনেক এরকম হোস্ট নেম থাকে। আশা করি আমরা হোস্ট নেমটা বুঝতে পারলাম। তাহলে এগুলো সবগুলো কিসের অংশ? ওয়েব সার্ভার নেম বা ডোমেন নেমের অংশ। তাহলে ডোমেন নেম জিনিসটা কি? ডোমেন নেম হচ্ছে কোনো ওয়েবসাইটের আলফা নিউমেরিক ঠিকানা। আমরা জানি কোনো ওয়েবসাইটকে কম্পিউটার একটি নির্দিষ্ট নাম্বার দ্বারা চিহ্নিত করে। প্রত্যেক ডিভাইস, যেমন কম্পিউটার, ল্যাপটপ, রাউটার, NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এমনকি সকল ওয়েবসাইট, প্রত্যেকের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, ইউনিক নাম্বার থাকে। সে ইউনিক নাম্বারটাকে আমরা বলি IP অ্যাড্রেস। যেমন মনে করি একটা IP অ্যাড্রেস হলো 195.36.201.75। এই জিনিসটা মনে করি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের IP অ্যাড্রেস। এত বড় নাম্বারটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য যদি আমি এরকম নাম্বার মনে রাখি, তাহলে আমাকে অনেক খাতাপত্র মেনটেন করতে হবে, অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। কম্পিউটার বুঝে এটা, কিন্তু আমি তো এটা বুঝি না, আমার এটা মনেও থাকবে না। তাই আমার ভাষার সাথে মিলিয়ে আরেকটি নাম দেওয়া হয়, যেটাকে আলফা নিউমেরিক নাম বলে। আলফা নিউমেরিক মানে যেখানে অ্যালফাবেটও থাকবে, নিউমেরিক ফিগারও থাকতে পারে। এই ধরনের নামকে আমরা আলফা নিউমেরিক নাম বলি। অর্থাৎ আমরা যেটা ইংরেজিতে লিখে থাকি বা বাংলায় লিখে থাকি, বিভিন্ন ভাষায় লিখে থাকি, এগুলোকে আলফা নিউমেরিক ক্যারেক্টার বলে। এই আলফা নিউমেরিক ঠিকানাকে, কোনো ওয়েবসাইটের আলফা নিউমেরিক ঠিকানাকে আমরা বলি ডোমেইন নেম। অর্থাৎ এটি হচ্ছে নাম্বার ভিত্তিক ঠিকানা, আর এটা হচ্ছে আলফা নিউমেরিক ঠিকানা। তাহলে ডোমেইন নেম কাকে বলে? কোনো ওয়েবসাইটের
আলফানিউমেরিক ঠিকানাকে বলে ডোমেন নেম, যা ব্যবহারকারীর বোধগম্য নাম পদ্ধতি। আচ্ছা, এটা গেল। তাহলে এই বোধগম্য নাম পদ্ধতিটা হচ্ছে ডোমেন নেম। তো এই ডোমেনের মধ্যে প্রকৃত অর্থে এটাই আমরা বুঝি, যেমন সিইউ। কিন্তু এই ডোমেনের মধ্যে এই যে এসইবিডি, এগুলো কি? এগুলোকে আমরা বলি টপ লেভেল। এগুলোকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। আর এটাকে হচ্ছে সেকেন্ড লেভেল, এসইসিওএনডি, সেকেন্ড লেভেল, এলইভিইএল, লেভেল। একটা হচ্ছে টপ লেভেল আর একটা হচ্ছে সেকেন্ড লেভেল। টপ লেভেল হচ্ছে যেটা এই দুটো জিনিস বা একটা জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে একটা অংশকে আমরা বলি জেনেরিক, জিই, জেনেরিক, জিই এনই আরআইসি। আরেকটা এই অংশটাকে আমরা বলি কান্ট্রি। তাহলে জিনিসটা আমি একটু এখানে দেখাই। সিইউ, এসইবিডি। সিইউটা হচ্ছে সেকেন্ড লেভেল, এসইসিওএনডি, সেকেন্ড লেভেল। আর এটা হচ্ছে টপ লেভেল, টিওপি, টপ, এলইভিইএল, লেভেল, যেটা সার্ভার বুঝতে পারে, সার্ভারের দেওয়া। আর এটা হচ্ছে আমার দেয়া নাম, অর্থাৎ আমি নামকরণের সময় এটিকেই সুন্দর মনে করছি, যেটা আমার প্রতিষ্ঠানের কাজের সাথে সম্পর্কিত এবং প্রতিষ্ঠানকে চিনতে পারা যাবে সেই ধরনের একটা নাম। আর কম্পিউটারকে আমি বলে দিলাম এটি হলো এসি, মানে একাডেমিক। তাহলে এটা একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এটাকে আমরা বলি জেনেরিক ডোমেইন। আর এটাকে আমরা বলি কান্ট্রি, এটা দ্বারা কোনো দেশ বোঝাচ্ছে। যেমন বিডি মানে বাংলাদেশ। তা এই যে আমরা জেনেরিক দিলাম, এই জেনেরিক এসি দ্বারা আমরা একাডেমিক বলছি। এইভাবে কম মানে কমার্শিয়াল, নেট মানি নেটওয়ার্ক, তারপরে হচ্ছে মিল মানি আমেরিকান মিলিটারি, গভ মানি গভর্নমেন্ট, এভাবে ওআরজি মানি অর্গানাইজেশন, সাধারণত অলাভজনক প্রতিষ্ঠান। এই ধরনের আরও অনেক আছে। আর কান্ট্রির মধ্যে দেশভিত্তিক, যেমন বিডি বলতে আমি বাংলাদেশ বুঝাচ্ছি, ইউএস বলতে ইউনাইটেড স্টেটস, ইউকে বলতে ইউনাইটেড কিংডম, জ্যাপি বলতে জাপান, আইএন বলতে ইন্ডিয়া, এরকম বুঝায়। তা এই পুরো জিনিসটাকে আমরা বলি ডোমেন নেম। ডোমেন নেম একটি অদ্বিতীয় নাম, যেটা আরেকটি হয় না। এই ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়। ডোমেন নেমের রেজিস্ট্রেশন করার বিশ্বব্যাপী একটি বৃহৎ প্রতিষ্ঠান আছে, যার নাম আইক্যান, ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বার, যেটা তোমাদের গত ক্লাসে ধারণা দেওয়া হয়েছিল। টোটাল জিনিসটা আমরা পেলাম ডোমেন নেম। আচ্ছা, তাহলে ডোমেন নেম একটা অদ্বিতীয় নাম, যেটা আমরা বুঝতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি পাথ। আমরা ডিরেক্টরি বলতে আমরা ফাইল, ফোল্ডার এগুলোকে বুঝি সাধারণ অর্থে। যেমন আমরা এক সময় এভাবে ডিরেক্টরি পাথ আমরা বলতাম, কিন্তু কম্পিউটারে এটা বলে থাকে। আমরা এখন ডিরেক্টরির জায়গায় ব্যবহার করে থাকি ফোল্ডার, এই নামটা বলে থাকি, আসলে সেটা ডিরেক্টরি। তো ডিরেক্টরি বলতে বোঝাচ্ছে আমার এই যে ডকুমেন্ট নেমটা, এই যে ডোমেন নেম, এই ডোমেন নেমের অধীনস্থ যদি আমি কোনো একটা অংশে যেতে চাই, সেটার অধীনে কোন পাতে রাখা হয়েছে, এটা দ্বারা সেটাই নির্দেশ করে। যেমন মনে করি আমি লিখলাম index.html ফাইল। এরকম একটা ওয়েব ডকুমেন্টে, অর্থাৎ ওয়েবসাইটে শত শত হাজার হাজার হাইপার টেক্সট থাকতে পারে। এরকম আমি স্পেসিফিক কোনো একটা হাইপার টেক্সট দেখতে চাইলে সেই টেক্সটটা কোন জায়গায় আছে আমি এই ডিরেক্টরি পাথ দ্বারা দেখতে পারি। মনে করি আমি উইকিপিডিয়াতে একটা উইকিপিডিয়া ওয়েবসাইটটি দেখছি। মনে করি এখানে আমি আলবার্ট আইনস্টাইনের আমি একটা জীবনী দেখছি। অনেক কিছুই আছে, তার মধ্যে আলবার্ট আইনস্টাইনের ছবিও এখানে আছে।
তারপরে এখানে কিছু ট্যাবল আকারে কিছু দেওয়া আছে, আবার কিছু লেখা আছে। আমি যখন এখানে ক্লিক করব তখন এই ছবিটা, এই যে একটা ওয়েব ডকুমেন্ট, ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটির প্রতিটি কিছুর এখানে আবার অনেক লিঙ্ক থাকে, অনেক কিছু থাকে। ক্লিক করে করে আবার যাওয়া যায়, যেটাকে আমরা বলি হাইপার লিঙ্ক। ক্লিক করে করে যেতে পারে। তা হাইপার লিঙ্কের মাধ্যমে আমি মনে করি ছবিটাতেও ক্লিক করলাম, তখন ছবিটা বড় করে দেখাবে। ছবিটা আমাকে বড় করে দেখালো, তখন আর এটা আর দেখাবে না, শুধু ছবিটা দেখাচ্ছে। এবং ছবিটা এই ওয়েবসাইটের কোন জায়গায় জমা আছে আমরা ওই ওয়েব অ্যাড্রেসের মধ্যে দেখতে পাবো। এখানে তখন লেখা থাকবে আলবার্ট আইনস্টাইন জেপিজি, মানে ছবির ফরম্যাট। তো এইভাবে আমরা প্রত্যেকটা হাইপার লিঙ্কের মাধ্যমে গিয়ে গিয়ে কোনটা কোথায় ওয়েব অর্থাৎ ডোমেন নেমের কোন জায়গায় জমা করে রাখা হয়েছে আমরা এটা দ্বারা বুঝতে পারি। তাহলে এখানে আমি মোট কয়টি অংশ পেলাম? প্রোটোকল, ওয়েব সার্ভার নেম অর ডোমেন নেম, ডিরেক্টরি পাথ, ফাইল নেম অর ডকুমেন্ট নেম, 4টি অংশ পেলাম। তাহলে ইউআরএল এর কয়টি অংশ? ইউআরএল এর 4টি অংশ। একটি হচ্ছে প্রোটোকল, আরেকটা হচ্ছে ওয়েব সার্ভার নেম অর ডোমেন নেম, ডিরেক্টরি পাথ, ডকুমেন্ট অর ফাইল নেম। আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে ইউআরএলটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ইউআরএল একটি অদ্বিতীয় পূর্ণ ঠিকানা, যা আরেকটি হয় না। এই জন্য এটাকে আমরা মানে ইউনিফর্ম বা একক বলে থাকি। এই ডোমেন নেম আমরা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার বুঝে না। কম্পিউটার নাম্বার ভিত্তিক বুঝে। এই ডোমেন নেমের নাম্বার ভিত্তিক ঠিকানাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। যেমন আমি বললাম, মনে করি 192.168.10.25। এই যে আমি 4টি প্রস্থে এটা লিখলাম, এটাই হলো আইপি বা ইন্টারনেট প্রোটোকল। অর্থাৎ কোনো ওয়েবসাইটের নাম্বার ভিত্তিক ঠিকানাকে বলে আইপি। আইপি আবার বিভিন্ন ভার্সন আছে, যেমন IP4 আছে, IP5 আছে, IP6 আছে। তবে আমরা ব্যবহার করি IP4, যেটার প্রত্যেকটার লেন্থ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা। তা 0 থেকে 255 মানে হচ্ছে 8 বিট। 8 বিট মানে হচ্ছে, যেমন এটাকে মনে করি আমি 8 বিটে এভাবে লিখলাম 10110011 মনে করি। এটা নাও হতে পারে, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করলে যেটা হয় সেটা হবে। তাহলে এটা হচ্ছে IPv4 মানে ভার্সন 4, IPv। এটাকে আমরা IPVও বলতে পারি, IPv4 ভার্সন 4, এভাবে করে প্রত্যেকটাকে এভাবে বলা যায়। তাহলে এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, মোট কয় বিট হয়? 32 বিট হয়। কয় বাইট হয়? 8 বিটে 1 বাইট, তাহলে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট হয়। আর এখানে লেখার ক্ষেত্রে কতটুকু পর্যন্ত লেখা যায়? 0 থেকে 255, দ্যাট মিনস 256। আমরা জানি যে 1 বাইটে 256 পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, তাহলে এটা সর্বোচ্চ লেখা যাবে 255। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাকে যদি এরকম 168 জায়গায় 268 দেয়, এটি কি সঠিক হবে? না, কারণ 255 ওভার হতে পারে না। এটা হচ্ছে IPv4। IPv4 এর পরে আছে IPv5। আচ্ছা, IPv4 আমরা কত পেলাম? এটা পেলাম আমরা 4 বাইট, মানে কি 32 বিট। আর IPv5 হচ্ছে 8 বাইট, 8 বাইট মানে 64 বিট। আর এটা হচ্ছে 16 বাইট, মানে কি 128 বিটের। তবে আমরা IPv4ই ব্যবহার করে থাকি। তবে এর পরপরে IPv6ও বেশ অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমরা IPv4টাকেই আসলে এখানে আলোচনা করি। তাহলে আমরা আইপিটা বুঝতে পারলাম। এখন কম্পিউটার কি করে? এই আইপিটাকে কোনো ওয়েবসাইটকে বোঝার জন্য এই আইপিকে ব্যবহার করে।
যেটা নাম্বার ভিত্তিক ঠিকানা। এই নাম্বার ভিত্তিক ঠিকানা অনেকগুলো সার্ভারে জমা থাকে। আমি বললাম যে সার্ভার পৃথিবীব্যাপী মনে করো কয়েকশো সার্ভার স্টেশন আছে, যাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির ওয়েবসাইটগুলো জমা রাখা। এই যে লক্ষ কোটি সার্ভার, লক্ষ কোটি ওয়েবসাইট আছে, প্রত্যেকটার জন্য একটা একটা ইউনিক অ্যাড্রেস আছে। আবার ওই যে সার্ভার স্টেশনগুলো বললাম, সেই সার্ভার স্টেশনগুলোর আবার একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। যে এতগুলো অ্যাড্রেসের পর অ্যাড্রেস, আমি একটা কম্পিউটার থেকে ওই সার্ভারে গিয়ে মনে করো এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব, তা এগুলো সব সার্চ করতে হয়, করে নির্দিষ্টটা আমার কাছে আসে, পৌঁছায়। তা এতগুলো কাজ করার জন্য আবার একটা প্রতিষ্ঠান আছে, যেটাকে আমরা বলি ডিএনএস, ডিএনএস সার্ভার। এ কি করবে, আমি মনে করো cu.se.bd লিখলাম, এটা কোথায় আছে, সে কি করবে, আমি এখানে তো ব্যবহার করব কি ওয়েব ব্রাউজার, BROWSER। এই ওয়েব ব্রাউজার করে কি, আমার এই লেখাটাকে আইপিতে পরিণত করে। আইপিতে পরিণত করার জন্য সে সার্ভারটা চলে যায় ডিএনএস সার্ভারে। এই ডিএনএস সার্ভারও আবার অনেক আছে, এই ডিএনএসগুলোর মধ্যে আবার একটা লিঙ্ক আছে, অনেকগুলো এরকম ডিএনএস সার্ভার আছে। তাদের কাজ হচ্ছে আমার লিখিত জিনিসটা কোন সার্ভার স্টেশনে আছে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা। তা আমার এই ওয়েব ব্রাউজারটা প্রথমে ডিএনএস সার্ভারে যাবে, গিয়ে করবে কি, এই যে আমার ডোমেইন নেম, এই ডোমেইন নেমের আরেকটি নাম হচ্ছে ডিএনএস। ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তো এই ডিএনএস সার্ভারে যাবে, গিয়ে এটার জন্য যে সঠিক আইপিটা আছে সেটা কোথায় আছে সে খুঁজে বের করবে, কারণ তার কাছে পৃথিবীর সকল আইপির এবং ডোমেইন নেমের ঠিকানাগুলো মজুদ থাকে, জমা থাকে। সেখান থেকে সে নিয়ে আবার সে ব্রাউজারকে বলে যে এটি এই মনে করি এই সার্ভারে আছে, তখন ব্রাউজার কি করে, সেই সার্ভারের মধ্যে পাঠায়। অর্থাৎ ডিরেক্ট ব্রাউজার নির্দিষ্ট সার্ভারে যেতে পারে না, ডিএনএস ঘুরে যায়, ডিএনএস থেকে সে ইনফরমেশনটা নিয়ে তারপরে সে মেসেজটা পাঠায়, সেখানে যায়, তারপরে আবার সেখান থেকে এখানে আসে। তো এখানে আসে, সেই ক্ষেত্রে ডিএনএস ঘুরে আর আসে না, ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসে। এভাবে করে আইপির মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে আমাদের ব্রাউজারে দেখে থাকি। তাহলে ব্রাউজারের কাজ হচ্ছে অনুবাদ করা এবং দেখানোর ব্যবস্থা করা। এই সকল কাজ কিন্তু ব্রাউজার করে থাকে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেগুলো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, আইপি অ্যাড্রেসটা। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম্বার ভিত্তিক ঠিকানা। এই আইপি অ্যাড্রেস একটা ইউনিক অ্যাড্রেস, যেটা দ্বিতীয়টি হয় না। তাহলে আইপি অ্যাড্রেস কয় বাইটের হতে পারে, 4 বাইটের সাধারণত, যেটা IPv4 হয়। তাহলে এটার আবার বাইনারি ভিত্তিক যেটা নাম্বার আছে সেটাকে আমরা বলি বাইনারি অ্যাড্রেস। আশা করি আমরা বুঝতে পারলাম। এবার আমরা ইউআরএল এবং আইপি অ্যাড্রেসের পুরো ধারণাটি ব্যবহারিকভাবে দেখব। আমরা এখানে লিখছি www.wikipedia.org। আমরা উইকিপিডিয়ার ওয়েবসাইটটিতে কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো ভাষায় এখানে যেতে পারি। এটা হচ্ছে সাধারণভাবে লিখিত www এর মাধ্যমে, কিন্তু এখানে যদি আমি www এর পরিবর্তে যদি এভাবে লিখে দেই, আমি লিখলাম মনে করি en, তাহলে এটা কি হয়, তাহলে enটা কি, enটা হচ্ছে হোস্ট নেম, এখন সেটা ইংরেজিতে আসলো। আর একইভাবে আমি en এর জায়গায় যদি bn লিখি হোস্ট নেম হিসেবে, তাহলে এটা বাংলাতে আসবে, বাংলাতে আসলো। আশা করি আমরা বুঝতে পেরেছি।
এবার আমরা আবার বরাবরের মতোই ইংরেজিতে দেখছি, আসলো। এবার এখানে একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, এই সবগুলোকে আমি বলবো হাইপারটেক্সট, যেহেতু আমি ক্লায়েন্ট কম্পিউটার এগুলো সবগুলো দেখতে পাচ্ছি। এখানে ইমেজও আছে, টেক্সটও আছে, ভিডিও থাকতে পারে। আবার এই যে বাটনগুলোতে আমি মাউসটা নিয়ে যাচ্ছি, একটা লিংকের মতো দেখাচ্ছে, এটাকে আমরা বলি হাইপার লিংক, যা বড় করে দেখাচ্ছে। আমরা গত ক্লাসে আমরা 4 ধরনের ওয়েবসাইটের শ্রেণীভাগ কাঠামো অনুসারে ভাগ করে বলেছিলাম। তোর মধ্যে একটা ছিল ওয়েব লিংক। ওয়েব লিংকটা হচ্ছে এই ধরনের, ক্লিক করলে এই হাইপার লিংকের মতো দেখাবে, বড় করে দেখায়, এটা আমরা সংজ্ঞাতে বলেছিলাম। এখানে আমরা এই মেইন পেজ আকারে এটা দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে ইএনটা হচ্ছে হোস্ট নেম, উইকিপিডিয়া হলো সেকেন্ডারি ডোমেইন, আর ওআরজিটা হলো টপ লেভেল ডোমেইন, আর শুধু উইকিপিডিয়া হচ্ছে ডিরেক্টরি পাথ। মেইন পেজ এটা হলো ডকুমেন্ট অর ফাইল নেম। যেমন আমি মনে করি এই ছবিতে ক্লিক করলাম, এখন শুধু ছবিটাই দেখাচ্ছে, ছবিটার নাম, এই ফাইল এভাবে করে জেপিজি দিয়ে দেখাচ্ছে, সেটা কোন জায়গায় জমা আছে, মিডিয়ার অধীনে মিডিয়া কোথায় আছে, মেইন পেজের অধীনে মেইন পেজটা কোথায় আছে, উইকিপিডিয়া, আর এটা উইকিপিডিয়া পুরোটা আছে এই উইকিপিডিয়া ওআরজির অধীনে। অর্থাৎ এটা একটা এই ফোল্ডারের ভিতরে আমরা যেমন ফোল্ডার রাখি সেটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে এরকম ফাইল। এই ধরনের অনেক অনেক শত শত হাজার হাজার ফাইল নিয়ে একটা ওয়েবসাইট গড়ে ওঠে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত এই ইউআরএলটা বুঝতে পারলাম। আমরা আবার এই ইউআরএল গুলোকে এই ডোমেইন নেমের স্টাইলে না লিখে আইপি অ্যাড্রেসও লিখতে পারি, তবে এটা আমাদের মনে থাকে না বলে আমরা ডোমেইন নেমেই লিখে থাকি। যেমন আমি মনে করি একটা ওয়েবসাইটের ডোমেইন নেম না লিখে আইপিটা লিখব। যেমন আমি লিখছি, আমি প্রথমে গুগলে যাচ্ছি www.google.com। মনে করি আমি এই গুগল থেকে, আমি গুগলে না থেকে আমি যাব ফেসবুকে। সেক্ষেত্রে আমি ফেসবুকের আইপি অ্যাড্রেসটা কিরকম আমি একটু দেখে নিই। এখানে গিয়ে আমি লিখলাম কমান্ড প্রম্পট, COMMAND কমান্ড, PROMPT প্রম্পট। কমান্ড প্রম্পটে গিয়ে এবার কমান্ড প্রম্পট আসলে এখানে লিখলাম PING www.fscfacebwkbook.com। এখন আমাকে ফেসবুকের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুকের আইপি অ্যাড্রেস 156.240.23.35। এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এক্সিট। এখন আমি এই জায়গায় ওই নাম্বারটি লিখলাম 157.240.23.35। এটা লেখার সাথে সাথে আমার ফেসবুক চলে আসবে। এভাবে করে আমরা যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জেনে সেখানে যেতে পারি। আশা করি আমরা বুঝতে পারলাম। কিন্তু আইপি অ্যাড্রেস আমরা কেন ব্যবহার করি না? আমার ফেসবুক মনে রাখাটা যত সহজ, সেটার আইপি অ্যাড্রেস মনে রাখাটা তত সহজ নয়। যেমনটি আমরা মোবাইলের মধ্যে কোনো নাম্বার আর একটা নির্দিষ্ট চেনা নাম দিয়ে সেভ করে রাখি, কারণ ওই নাম দিয়ে আমার আর কল করাটা উপযুক্ত। একইভাবে ওয়েবসাইটেও আমরা প্রত্যেকটা ঠিকানার আইপি অ্যাড্রেস দ্বারা সেটা নির্ধারিত থাকে, কিন্তু আইপি অ্যাড্রেস আমাদের মনে থাকে না বলে আমরা ডোমেইন নেমের মাধ্যমে সেটা ব্যবহার করি। আশা করি বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব কিভাবে একটি ওয়েব পেজ ডিজাইন করা যায়, এরপরে ওয়েবসাইট পাবলিশিং। এখন আমরা আলোচনা করছি ওয়েব পেজ ডিজাইনিং, অর্থাৎ আমরা দেখব কিভাবে একটি ওয়েব পেজ ডিজাইন করা হয় বা তৈরি করা হয়। ওয়েব পেজ ডিজাইনিং। আমরা জানি ওয়েব পেজ হলো ওয়েবসাইটের প্রতিটি পেজ। একটা
ওয়েব ডকুমেন্ট তথা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। প্রথমে যেটা পেজ থাকে সেটাকে আমরা বলি হোম পেজ, তার অধীনে মেইন সেকশন, সাবসেকশন। একটি ওয়েবসাইট দ্বারা একজন ভিজিটর বুঝে নিতে পারে এই ওয়েবসাইটটি কোন সম্বন্ধীয়, এবং ভিজিটর যাতে সহজেই এই ওয়েবসাইটটি দ্বারা সে তার কাঙ্ক্ষিত তথ্যটি পেতে পারে, এই জন্য সেখানে অনেক সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করতে হয়। বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন রয়েছে, বিভিন্ন সুন্দর দৃষ্টিনন্দন বাটনের প্রয়োজন রয়েছে, যেগুলোতে ক্লিক করলে নির্দিষ্ট কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া সম্ভব হয়। আমরা জানি একটা ওয়েবসাইটের মূল প্রথম দৃশ্যমান পেজটি হলো ইন্ডেক্স পেজ বা হোম পেজ। এটি এমনভাবে তৈরি করতে হবে যাতে শুধু হোম পেজটি দেখেই এই প্রতিষ্ঠানের যাবতীয় সকল কিছু জেনে নেওয়া যায়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেটারই হয়। তাহলে এই পেজগুলো সুন্দরভাবে ডিজাইন করাটা গুরুত্বপূর্ণ। এটাকে ফ্রন্ট ইন্টো বলা হয়ে থাকে। এই ধরনের ওয়েব পেজটি কীভাবে আমরা তৈরি করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তাহলে ওয়েব পেজ ডিজাইন করার জন্য কয়েকটি ধাপ আছে। প্রথমটি হচ্ছে প্রয়োজনীয় কন্টেন্ট বা বিষয়বস্তু সংগ্রহ। প্রয়োজনীয় কন্টেন্ট বা বিষয়বস্তু সংগ্রহ। আমরা কন্টেন্ট বলতে যেখানে কোনো কিছু থাকে সেটাকে আমরা সাধারণ কথায় বলি কন্টেন্ট। একটি ওয়েবসাইটে অনেক কিছুই থাকে, ভিডিও, অডিও, টেক্সট, অ্যানিমেশন, অনেক কিছু থাকে। এই সব কিছুকে আমার কীরকম হতে পারে এটার একটা রূপরেখা করতে হবে এবং সেই সব কিছুকে আগে সংগ্রহ করে নিতে হবে, অর্থাৎ কোথায় কি থাকবে সব কিছু, এটিকে আমরা বলি প্রয়োজনীয় কন্টেন্ট বা বিষয়বস্তু সংগ্রহ। নাম্বার 2, গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম দ্বারা মূল ইন্টারফেস তৈরি ও স্লাইসিং। স্লাইড থেকে আসছে স্লাইসিং। তো গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম দ্বারা মূল ইন্টারফেস তৈরি বিষয়টা কি? আমরা জানি গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম হলো যা দিয়ে দৃষ্টিনন্দন কোনো কিছু বানানো যায়, কন্টেন্ট তৈরি করা যায়, এটিকে আমরা বলি গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক এক্সপ্রেস, 3D স্টুডিও ম্যাক্স, ফ্ল্যাশ, এইসব দ্বারা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে সুন্দরভাবে তৈরি করা যায় এবং সেগুলো দ্বারা মূল ইন্টারফেস তৈরি করতে হবে এবং সেগুলোকে কাজের অনুসারে এগুলোকে আলাদা আলাদা স্লাইস করে রাখতে হবে, ভাগ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে সেগুলোকে একত্র করে একটি ওয়েবসাইটের রূপ দেওয়া যায়। নাম্বার 3 হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা স্লাইসকৃত সাইটকে এডিট করা। তো ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কি? আমরা বহুল ব্যবহৃত ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলতে বুঝি ড্রিম উইভার, এছাড়াও ওয়ার্ডপ্রেস, জুমলা, এগুলোকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলি। এগুলো দ্বারা আমার স্লাইসকৃত সাইটটাকে এডিট করতে হবে। এটার মানে হচ্ছে আমার তৈরিকৃত প্রোগ্রামটাকে এরকম ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা ওপেন করে বা খুলে সেটার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা। একটি প্রোগ্রাম শুরুতেই হয়ে যায় না, সেখানে অনেক এডিটিংয়ের প্রয়োজন হয়। এই কার্যক্রমগুলো এই তৃতীয় পর্যায়ে করা হয়। নাম্বার 4, HTML দ্বারা প্রয়োজনীয় এডিট।
এটাকে আমরা প্রয়োজনীয় ডিজাইনও বলতে পারি। HTML আমরা জানি বহুল ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা একটু আগেও তোমাদের HTML সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি, এর গত ক্লাসও এটার উপরে ধারণা দেওয়া হয়েছিল। HTML, সে HTML এর মাধ্যমে আমাকে পুরো প্রোগ্রামটিকে আবার এডিট করতে হবে। কোনো কোনো জায়গায় যদি সংশোধনের প্রয়োজন হয় সেটা করব, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্ধন, এই সব কিছু এই পর্যায়ে করা হবে। এই 4টি পর্যায়ে যখন আমার শেষ হয়ে যাবে, আমি বুঝে নিলাম আমার ওয়েবসাইটটি ডাইনামিক টাইপ, স্ট্যাটিক টাইপের হবে। এই 4টি কাজ যদি আমার পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়, তাহলে আমি বুঝে নেব আমার ওয়েবসাইটটি স্ট্যাটিক টাইপ হলো, এটা ডাইনামিক টাইপ হলো না। আর ডাইনামিক টাইপ করতে হলে আমাকে আরও কিছু কাজ করতে হয়, যেমন 5 নম্বরে গিয়ে আমাকে করতে হবে কি, ওয়েব প্রোগ্রামিং দ্বারা ডিজাইন, ডিজাইন। ওয়েব প্রোগ্রামিংগুলো কি কি হতে পারে? PHP, ASP, জাভা, জেএসপি, পাইথন ইত্যাদি। এই সবগুলোকে আমরা বলি ওয়েব প্রোগ্রামিং। এই সব প্রোগ্রামিংগুলো দ্বারা এই ওয়েবসাইটটিকে ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করা যায়। ডাইনামিক ওয়েবসাইট বলতে যেখানে আমার চাহিদার সকল কিছু থাকবে, অর্থাৎ ভিডিও, অডিও, টেক্সট, অ্যানিমেশন সব কিছু দৃষ্টিনন্দন প্রক্রিয়ায় থাকবে, কিন্তু স্টাডিকে এত কিছু থাকে না। আর সেগুলোকে সুবিন্যস্তভাবে উপস্থাপন এবং সেগুলোকে কার্যোপযোগী করার জন্য আমার যা প্রয়োজন সেটাই হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। তাহলে এটা ডাইনামিক পর্যায়ে যাবে। আমরা জানি ডাইনামিক ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডেটাবেস। ডেটাবেস ছাড়া ডাইনামিক ওয়েবসাইট পরিপূর্ণ হয় না। এই ডেটাবেস প্রোগ্রামগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো SQL, এছাড়া মাইক্রোসফট এক্সিস আছে, MySQL, তারপরে ওরাকল, এই সব কিছু আছে। তো সাধারণত এখানে বেশিরভাগ ক্ষেত্রে SQLটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 6 নম্বরটি হচ্ছে ডেটাবেস সংযোগ। তাহলে ডেটাবেসটাকে আমরা সংযোগ কেন করি? কারণ ওয়েবসাইটে, এই ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ এবং তথ্য প্রদান করতে পারে, এবং এই ওয়েবসাইটটি যারা ভিজিট করবে তাদের কাছ থেকেও তথ্য চাওয়া হয়। যেমন মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট, সেখানে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করবে, তারা সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা পূরণ করবে। তাহলে পূরণটা করলে এই তথ্যগুলো কোথায় জমা থাকবে? এটা একটা ডেটাবেসে জমা থাকবে। এই ডেটাবেস, এখানে এটা একটি ডাইনামিক ওয়েবসাইট এবং এখানে ডেটাবেস সংযোজনটা গুরুত্বপূর্ণ। সর্বশেষ ওয়েবসাইট টেস্টিং। আমরা এটাকে ওয়েব পেজ টেস্টিংও বলতে পারি। ওয়েব পেজ হচ্ছে ক্ষুদ্রতর পরিসরে, আর ওয়েবসাইট হচ্ছে বৃহৎ পরিসরে, পুরো বিষয়টা বোঝায়। তো ওয়েবসাইট টেস্টিং পর্যায়ে আমরা কি করব? এই যে পুরো ওয়েবসাইটটি তৈরি করা হলো, সেটা সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা দেখব। যেমন হোম পেজে যে বাটনগুলো আছে, সেই বাটনগুলো ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছে কিনা, এবং আমার পুরো ওয়েবসাইটটির কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, কোনো জায়গায় একটির পরিবর্তে আরেকটি প্রদর্শিত হচ্ছে কিনা, এই সব কিছু এই পর্যায়ে গিয়ে সংশোধন করতে হয়। এবং ওয়েবসাইটটিকে আপ টু ডেট পর্যায়ে রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমার ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করতে হবে যাতে এখানে সর্বশেষ তথ্য সংবলিত হয়। এই সব কিছু হচ্ছে ওয়েবসাইট টেস্টিং। এটা এক প্রকার ডকুমেন্টেশন পর্যায়েও বলা যায়। অর্থাৎ এভাবে করে আমার ওয়েবসাইটটি তৈরি করতে হয়। ওভারঅল একটি ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের পরিপূর্ণ রূপরেখা প্রদান করে। এটি দ্বারা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে একজন ভিজিটর যা চেয়ে থাকে সব কিছুই সেখান থেকে পেয়ে থাকে, তথ্য নির্ভর। সুতরাং সেই ওয়েবসাইটটিকে সেই ধরনের করে সুন্দর বুঝতে পারা যায়
সহজবোধ্য দৃষ্টিনন্দন প্রক্রিয়ায় ওয়েবসাইটটিকে তৈরি করতে হয়। তাহলে এটি অনেক বেশি প্রচারমুখী হয়, সকলেই সহজে বুঝতে পারে এবং এই ওয়েবসাইটটি যথার্থ হয়। তাহলে এই গেল আমাদের ওয়েবসাইট ডিজাইনিং। এখন আমরা দেখব সে ওয়েবসাইট আমরা কিভাবে পাবলিশিং করে থাকি, অর্থাৎ কিভাবে সেটিকে প্রচার করে থাকি, অর্থাৎ সবার দোরগোড়ায় কিভাবে আমার এই ওয়েবসাইটটি পৌঁছবে, সেটাই আমরা এখন আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করছি ওয়েবসাইট পাবলিশিং। বা ওয়েব পেজ বা ওয়েবসাইট পাবলিশিং, এটাকে আমরা ওয়েবসাইট পাবলিশিং বলাটাই যথার্থ হবে। তো পাবলিশ মানে কি? যেটাকে জনসমক্ষে ছেড়ে দেওয়া হয়, সবাই পাবে সেরকম উন্মুক্ত করে দেওয়া, এটিকে আমরা বলি পাবলিশিং। তাহলে ওয়েবসাইট পাবলিশিংটা কি? ওয়েবসাইটটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। ওয়েবসাইটটি আমি তৈরি করলাম কিন্তু কেউ পেল না, আমার কম্পিউটারে থেকে গেল, তাহলে সেটা লক্ষ্যটা বাস্তবায়িত হলো না। এই ওয়েবসাইটটি সকলের কাছে পাওয়ার জন্য আমাকে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। এই শুরু থেকে শেষ 4টি ধাপে আমরা ওয়েবসাইট পাবলিশিং করতে পারি। প্রথম ধাপটি হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, REGISTRATION, রেজিস্ট্রেশন। আমরা জানি কোনো ওয়েবসাইটের আলফানিউমেরিক ঠিকানা, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারি ইংরেজিতে বা ভাষায় বর্ণমালায় লিখিত হয়, সেই ধরনের নামটাকে আমরা বলি ডোমেইন নেম। কারণ আমরা কোনো ওয়েবসাইটের আইপিটা মনে রাখা আমার জন্য কষ্টকর। যেমন আমি ফেসবুকে যাব, আমি ফেসবুক লিখে দিলে ফেসবুকটা চলে আসছে, কিন্তু আমাকে যদি বলা হয় না ফেসবুক লিখলে হবে না, সেটার একটা আইপি অ্যাড্রেস আছে, সেটাই লিখতে হবে, তাহলে নিশ্চয়ই আমি সেটা পারবো না, আমার জন্য কষ্টকর হয়ে যাবে, অনেকগুলো মনে রাখা আমার জন্য ঝামেলাপূর্ণ। তাই আমাদেরকে এই আইপি অ্যাড্রেসের বিপরীতে আলাদা আমাদের বোধগম্য কতগুলো নাম পদ্ধতি দেওয়া হয়, সেটাকে আমরা বলি ডোমেইন নেম। আর এই ডোমেইন নেমকে রেজিস্ট্রেশন করতে হয় যাতে একই ডোমেইন নেম একাধিক না হয়। একটা ডোমেইন নেম একাধিক হওয়া যাবে না। আর এই ডোমেইন নেম নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে আইক্যান। গত ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আইক্যানের এলিবোরেট ফর্ম হলো ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার। তাদের মাধ্যমে আমরা ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করি। আর ডোমেইন নেম ট্রান্সলেশন করার জন্য ডিএনএস সার্ভার আছে, তারাই সেটাকে ট্রান্সলেট করে কোন সার্ভারে আছে সেটা পাওয়ার ব্যবস্থা করে দেয়। আচ্ছা, তাহলে আমরা ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা বুঝতে পারলাম। আইসিএন এর মাধ্যমে আমরা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করি। আমি আমার প্রতিষ্ঠানের সুবিধা মতো আমার যে ধরনের প্রয়োজন সেই উপযোগী ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে নেব এবং এটার জন্য মূল্য পরিশোধ করতে হয়। বিভিন্ন ধরনের ডোমেইন নেম ক্যাটাগরির জন্য বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হয়। বৃহৎ প্রতিষ্ঠানের জন্য এক ধরনের, আর যেগুলো ছোট প্রতিষ্ঠান তাদের জন্য ডোমেইন নেম প্রক্রিয়া আর খরচ কম আছে। আচ্ছা, এটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এবার আমরা আমাদের দেশীয় কথায় বলি। আমাদের দেশের যদি আমি কোনো ওয়েবসাইটের পরে বিডি শব্দটা যুক্ত করতে চাই, যা দিয়ে আমরা বাংলাদেশ বুঝাই, হ্যাঁ, এটা যদি যুক্ত করতে হয় তাহলে বাংলাদেশের বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড থেকে ওটা রেজিস্ট্রেশন করে নিতে হয়। অর্থাৎ জানাতে হয় যে আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করব যেটির সাথে আমি বিডি যুক্ত করতে চাই। তখন নির্ধারিত ফি দ্বারা এই ডোমেইন নেমটিকে বাংলাদেশ সরকার দ্বারা রেজিস্ট্রেশন করানো যায়। তাহলে এই গেল ডোমেইন নেমের আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এটা যখন হয়ে যাওয়ার পরে আমার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, ওয়েব পেজ ডিজাইন। তাহলে ওয়েব পেজ ডিজাইনের কাজ কি আমরা বুঝেছি, যাতে কোনো ভিজিটর সঠিকভাবে আমার প্রতিষ্ঠানটি সম্পর্কে পরিপূর্ণ জানতে পারে, সেটার জন্য বানানো একটি
ওয়েব ডকুমেন্ট, সেটাকে আমরা বলি ওয়েবসাইট। তা এই ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ। ডিজাইন যখন হয়ে গেল, এখন আমার প্রয়োজন পুরো ওয়েবসাইটটিকে কোনো একটা হোস্টের মধ্যে রাখার ব্যবস্থা করা। এটিকে আমরা বলি ওয়েবসাইট হোস্টিং। ওয়েবসাইট হোস্টিং, HOSTING, হোস্টিং। হোস্টিং মানে কোনো একটা হোস্টে রাখার ব্যবস্থা। হোস্ট বলতে আমরা কোনো বড় কম্পিউটার বা মেইন কম্পিউটার বা সার্ভারকে বুঝি। পৃথিবীব্যাপী শত শত হোস্টিং কোম্পানি আছে, এমনকি আভ্যন্তরীণভাবেও দেশীয়ভাবেও এরকম হোস্টিং কোম্পানি থাকে। হ্যাঁ, তাদের মাধ্যমে তাদের যেটা সবচেয়ে আমার জন্য সুবিধাজনক মনে হবে, এই ধরনের অনেকগুলো হোস্টিং কোম্পানি থেকে আমাকে আমার উপযোগী হোস্টিং কোম্পানির মধ্যে এই ওয়েবসাইটটি রাখার ব্যবস্থা করতে হবে এবং সেখানে রাখার পাশাপাশি সে হোস্টিং কোম্পানিগুলোকে পাওয়ার জন্য ব্যবস্থা থাকতে হবে। এবং এই হোস্টিংগুলো কোম্পানিগুলো পাওয়ার জন্য আমরা যে সার্ভার ব্যবহার করি সেটাকে আমরা বলি DNS সার্ভার। অর্থাৎ ইউজাররা যখন কোনো ডোমেইন নেম সার্চ করে তখন সেটা প্রথমে চলে যায় DNS-এ। DNS থেকে সঠিক DNS-এর বিপরীতে যে IP অ্যাড্রেস আছে সেটা আবার আমার কাছে পাঠায়। ব্রাউজার কি করে, সেই IP অ্যাড্রেস দ্বারা নির্ধারিত ওয়েব সার্ভারে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আমাকে ওয়েবসাইটটি দেখায়। দ্রুত এই কাজটি সম্পাদন করে ওয়েব ব্রাউজার। তা আমরা এই ওয়েবসাইটটি এই পৃথিবীর বিভিন্ন দেশে রক্ষিত সার্ভারগুলোতে হোস্টিং করার ব্যবস্থা করব এবং হোস্টিং করার সময় আমাকে চিন্তা করতে হবে আমাকে হোস্টিং কোম্পানি কী ধরনের সুবিধা দিচ্ছে, আমার দৈনিক বা ঘন্টা ভিত্তিতে আমার ব্যান্ডউইথ কত হবে, মাসিক ভিত্তিতে আমার ব্যান্ডউইথ কত হবে। ব্যান্ডউইথ মানে ডেটা ট্রান্সমিশন স্পিড, কতটুকু আমি স্পিডে আমি আমার ওয়েবসাইটটি কাজ করতে পারবো এবং আমার ভিজিটররা কতটুকু ব্যবহার করলে আমি কতটুকু সেটার আউটপুট পাবো, সেটার উপর ভিত্তি করে হোস্টিং চার্জও নির্ভর করে। আমার যদি ভিজিটর বেশি থাকে, আমার ওয়েবসাইটটি যদি সবসময় বিজি থাকে, হ্যাঁ, সেটার জন্য যদি বেশি ব্যান্ডউইথ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটার জন্য বেশি মূল্য প্রদান করতে হবে। তাই হোস্টিংয়ের জন্য আমাকে যে চার্জ দিতে হয় তাকে আমরা বলি হোস্টিং চার্জ। হোস্টিংটা গুরুত্বপূর্ণ, হোস্টিং না হলে ওয়েবসাইটটি রাখা যাবে না, আর রাখা না গেলে সেটাকে প্রদর্শন করা, ইন্টারনেট ব্যবস্থায় প্রদর্শন করা সম্ভব নয়, কারণ হোস্টিং কোম্পানিগুলো সবগুলো ইন্টারনেট ব্যবস্থায় সংযুক্ত থাকে। নাম্বার 4, সার্চ ইঞ্জিনের সাথে ইঞ্জিনের সাথে সংযোগ। আমরা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সংযোগ। আমরা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন বলতে বুঝি যেটার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সার্ভারগুলোতে রক্ষিত ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা যায়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন গুগল, MSN, তারপরে ASK, ইয়াহু, এবং পিপিলিকা, বাংলাদেশের পিপিলিকা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তাদের কাজ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রক্ষিত ওয়েবসাইটগুলোকে খুঁজে এনে দেওয়া, খুঁজে বের করা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমার ওয়েবসাইটটিকে অনেক বেশি প্রচারমুখী করার জন্য, যাতে সার্চ ইঞ্জিনে লিখে দ্রুততার সাথে সেটিকে খুঁজে পাওয়া যায়, সে ব্যবস্থা করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। এবং সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করলেই এই ওয়েবসাইটটি অনেক বেশি প্রচারমুখী হয়। তাহলে আমরা এখানে ওয়েবসাইট পাবলিশিংয়ের 4টি ধাপ পেলাম। প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, এরপর ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট হোস্টিং, সর্বশেষ সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা। তাহলে আজকে আমরা আলোচনা করেছি HTML এর IP অ্যাড্রেস, ডোমেইন নেম, তারপরে ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং ইত্যাদি, যা ছিল ওয়েব ডিজাইন পরিচিতি অংশের দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করে জানতে পারবে অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।